আপনিও খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। শুরু করি আমরা। কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কেন আমরা বারবার করে আলাপ আলোচনা করতে চাইতেছি, এর মূল কারণ হচ্ছে যে এই যে কম্পাউন্ড সেন্টেন্সটা আছে বা এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আছে বা এর ধারাবাহিক ওয়াইজ যে বিভিন্ন সেন্টেন্সটা আছে, এর সাথে প্যারাফ্রেজের যে বিষয়টা আছে সেটা একটু রিলেটেড। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে কিছু কিছু সেন্টেন্স স্ট্রাকচারস আপনাদের এক্সাম হলে আসে বা ওই রিলেটেড কোনো এমসিকিউ আসে, যেটা আপনি যদি না জানেন ভালোভাবে, দেন ইউ উইল নট অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যে বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলবো সেটা আমরা একটু বুঝি। কম্পাউন্ড সেন্টেন্সটা সবার আগে আমাদের জানতে হবে এটা আসলে কি। তো যখন দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স এক জায়গায় হয়ে কোনো সেন্টেন্সকে সমন্বয় করে সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে জানি। হ্যাঁ, তখন সিম্পল সেন্টেন্সকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতেছি। মনে করেন যে এইটা হইতেছে একটা সেন্টেন্স, হ্যাঁ, এটা একটা সেন্টেন্স আর এটা হইতেছে আরেকটা সেন্টেন্স। তো এখন আমি এই দুটো সেন্টেন্সকে এক জায়গায় করে কিছু উপস্থাপন করতে চাচ্ছি। ফর ইনস্ট্যান্স, আমরা যদি এখানে একটা উদাহরণ দিই যে আই ইট ব্রেড উইথ বাটার অ্যান্ড এ গ্লাস অফ জুস। ঠিক আছে, তো গ্লাস অফ জুস একটা পার্ট হইলো, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও ওই কোঅর্ডিনেট, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সকে আমরা কোঅর্ডিনেট ক্লজও বলতে পারি। কোঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যে দুটো সেন্টেন্সকে যে মানে কোঅর্ডিনেট করতেছে দুটো বিষয়। আবার এইটাকে আমরা আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আই ড্রিঙ্ক এ গ্লাস অফ জুস ইন মাই ব্রেকফাস্ট, এটা হইতে পারে। আবার আই ইট ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড এ গ্লাস অফ জুস উইথ মাই ইন মাই ব্রেকফাস্ট। তো বুঝতেই পারতেছেন। এখন এই যে সমন্বয়ক যে জায়গাটা আছে সেটা আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করছি। খেয়াল করেন, এটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করছি। তো এই অ্যান্ড দিয়ে যুক্ত করার কারণে ওইটাকে আমরা বলছি কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, অ্যান্ড, বাট, অর, নট এই সবগুলো হচ্ছে এই সেম প্যাটার্নে কাজ করে। আমরা একটা উদাহরণ দেখি। করিম অ্যাটেন্ড এক্সিবিশন বাট হার সিস্টার ডিডেন্ট। করিম এক্সিবিশন অ্যাটেন্ড করেছিল কিন্তু তার যে ভাই আছে, বোন আছে, সে কিন্তু অ্যাটেন্ড করেনি। তো এই বাটটা হচ্ছে এটা কনজাংশন হিসেবে কাজ করছে, কনজাংশন। ঠিক আছে, কোঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট ক্লজ এর সাথে যুক্ত হয়ে যখন কোঅর্ডিনেট কনজাংশনটা আমরা মানে মিলিয়ে কোনো সেন্টেন্সকে প্রকাশ করি, সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে উপস্থাপন করতে পারি। যেসব কনজাংশন যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় তাদের মধ্যে পার্থক্য জানার দরকার। হুম, তো চলেন আমরা এই যে অ্যান্ড, বাট, অর, নর এই যে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল যে ব্যবহারটা আছে এর সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলি। ওকে, দ্য রেইন স্টপড অ্যান্ড দ্য সান বিগেন শাইনিং। একটা ঘটনার পরে যখন আরেকটা ঘটনা ঘটে তখন সেটা ব্যবহার করার জন্য হচ্ছে আমরা অ্যান্ড যুক্ত করি। ঠিক আছে, সো বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই যখন বৃষ্টি শেষ হয়েছিল এবং সূর্য কি, যখন বৃষ্টি শেষ হয়েছিল তখন সূর্য শাইনিং কিরণ দেওয়া শুরু করতে পারে, এরকম টাইপের বলতে পারেন। তো এখানে একটা ব্যবহার দেখেন যে আমরা যখন অ্যান্ড ইউজ করতেছি তখন অ্যান্ড এর আগে কিন্তু একটা কমা ইউজ করতেছি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টরা কিন্তু এখানে মিস্টেক্স করে থাকে। সো ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট যে কম্পাউন্ড সেন্টেন্স যখন আপনি যুক্ত করবেন অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, নর, অর এর আগের পার্টে আপনাকে একটা কমা অ্যাড করতে হবে। হ্যাঁ, নেক্সট। তো আমরা বুঝলাম যে অ্যান্ড এর ব্যবহারটা কিভাবে হয়। অ্যান্ড এর ব্যবহারটা হয় যখন হচ্ছে আমরা দুইটা ঘটনাকে ধারাবাহিকভাবে বলতেছি। যখন একটা ঘটনা শোনার পরে আরেকটা ঘটনার একটা অ্যাপিয়ারেন্স হবে, এরকম। হাসান স্টাডিজ ইন, আচ্ছা এটা থাক। মিস্টার হাসান ইজ ফ্যাট বাট হিজ ওয়াইফ ইজ থিন। তো এটা কিভাবে উদাহরণটা হচ্ছে খেয়াল করেন। যখন দুটো বিপরীত ধারণা সংযুক্ত করা হয় তখন তার ব্যবহারে বাট যুক্ত হয়। ঠিক আছে, দুটা বিপরীত ধারণা। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার বাসায় আপনার বাবা মা আপনার অন্যান্য
রিলেটিভের সামনে আপনার প্রশংসা করার জন্য আপনার ভাইকে উদাহরণ হিসেবে দিল বা আপনার বোনকে উদাহরণ হিসেবে দিল যে ইন মাই ফ্যামিলি সাবরিনা গট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি বাট হিজ বাট হার ব্রাদার ইজ নট দ্যাট মাচ মেরিটিয়াস। ঠিক আছে? তো দুইটা ভিন্ন ধরনের ঘটনা, যেহেতু আপনি চান্স পাইছেন কারণ আপনি মেরিটিয়াস, আপনার ভাই হচ্ছে মেরিটিয়াস না, বিকজ এর উল্টোটা, আপনি ভালো পড়াশোনায়, আপনার ভাই ভালো পড়াশোনায় না। So, এই উদাহরণটা এভাবে কাজ করতেছে। তো আমরা অ্যান্ড যুক্ত করতেছি যখন ধারাবাহিকভাবে কিছু প্রকাশ করতেছি, আর বাট যুক্ত করতেছি যখন সেম দুইটা বিষয়ের ঘটনা দুইটা একটা বিপক্ষে সংযুক্ত হচ্ছে, বিপরীত ঘটনা। নেক্সট উদাহরণটা দেখেন, যখন দুটো বিকল্প বক্তব্য পেশ করা হয় তখন অর ব্যবহার করা হয়। ঠিক আছে? তো উদাহরণটা হচ্ছে হি হ্যাজ লস্ট হিজ পার্স অর ইট মে হ্যাভ বিন স্টোলেন। মানে আপনি কোনো একটা ঘটনাকে সিকোয়েন্স ওয়াইজ প্রকাশ করতেছেন, তখন সেই সিকোয়েন্স ওয়াইজ ঘটনাটা একটা কমপ্লিট অ্যাব্রিভিয়েশন দিচ্ছে একই বিষয়ের উপর বেস করে। যখন এখানে আমরা দেখছি যে হি হ্যাজ লস্ট হিজ পার্স, সে তার কি পার্সটা হারিয়েছে, ওর ওয়ালেট। অর ইট মে হ্যাভ বিন স্টোলেন। ঠিক আছে? প্যাসিভ। তো একটা জিনিস আপনি হারাই ফেলছেন, হয় ওটা চুরি হয়েছে আর আপনি হারাই ফেলছেন, ঘটনাটা এইরকম। বুঝছেন? ওয়ালেটটা হচ্ছে একটা ঘটনা, পার্স হচ্ছে একটা বিষয় যেটাকে আমরা দুইভাবে দেখতেছি, যেটা যুক্ত করার জন্য আমরা অর ইউজ করছি। নেক্সট দেখেন, দুটো না সূচক বিকল্প বক্তব্য পেশ করার ক্ষেত্রে নর ব্যবহার করা হয়। বাংলাদেশি গার্মেন্টস বিজনেস ইজ নট ভেরি ইনক্রিজড নর ইজ ডিক্লাইন্ড। ঠিক আছে? তো এখানে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশি যে গার্মেন্টস বিজনেসটা আছে এটা নট ভেরি ইনক্রিজড বিটুইন, এখানে আরেকটু যুক্ত হইতো, এটা হইতেছে আপনার ওয়ার্ড হবে, এখানে একটু যদি যুক্ত হবে যে ফ্রম 2020 টু 2024। জাস্ট আমরা একটা উদাহরণ হিসেবে দেখার জন্য। তো বাংলাদেশি গার্মেন্টস এর দুইটা ভাব প্রকাশ করতেছে না বোধক, নট ভেরি ইনক্রিজড নর ইজ ডিক্লাইন। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমি একটা কমা ইউজ করছি। সো ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট, যে আপনাকে এরকম অ্যান্ড বাট নর অরের জন্য এরকম টাইপের সেন্টেন্স এইভাবে উপস্থাপন করতে হবে। এবার একটু ডিফারেন্ট বিষয়ে আসি। উপরের কনজাংশন ছাড়াও যদি কয়েকটি ভিন্ন ধরনের কনজাংশনকে আমরা খেয়াল করি, সেক্ষেত্রে বিষয়টা কেমন আসে? পেয়ার্ড পেয়ার্ড ওয়ার্ড এর ক্ষেত্রে পেয়ার্ড ওয়ার্ডটা হচ্ছে মানে either ডট ডট অর, neither ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। তো এই যে সিকোয়েন্স গুলো আছে, এগুলো কিন্তু আমরা গ্রামাটিক্যাল বেসিক রুলস এর ভিতর দেখে থাকি, বা ইট ইজ নেসেসারি টু এনহ্যান্স ইউর স্টাডি অর গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ওভারঅল গ্রামাটিক্যাল ওভারভিউ, আপনার লাইক একটা ধারণা বা যা যা আছে এরকম। ঠিক আছে? সো লেটস চেক আউট। ইদার হি উইল কাম অর আই উইল গো। ঠিক আছে? এইখানে এইটা কম্পারেটিভলি খুব সিম্পল। ইদার অর ডট ডট অর হচ্ছে পজিটিভের ক্ষেত্রে ইউজ হবে, নিদার ডট ডট নর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, নট অনলি বাট অলসো এটা মাঝামাঝি জায়গায় উপস্থাপন হয়। তো ইদার হি উইল কাম অর আই উইল গো, ইদার হি উইল কাম অর আই উইল গো, সে আসবে এবং আমি, অথবা আমি যাব। এর মানে সে যে আসবে এটা নিশ্চয়তা আমি পাচ্ছি 50-50, কিন্তু আমি যে 100% যাবো এটা নিশ্চয়তা আছে। তো সেন্টেন্সের প্যাটার্নটা বুঝেন। নিদার উইল শি হ্যাভ হার ডিনার নর উইল শি গো টু বেড। এই ধরনের বাক্যে অক্সিলারি ভার্বকে সাবজেক্ট এর বসাতে হবে, এরকম একটা বেসিক ব্যাপার। অক্সিলারি ভার্বকে সাবজেক্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, ইটস ওকে। সে হইতেছে কি করছে, সে ঘুমাইতে যায় রাতের খাবার খাওয়ার পরে। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা
নেগেটিভ অর্থে বা নিদার ডট ডট নর অর্থে যদি ইউজ করি তাহলে হইতেছে খুব সহজে যদি আসে যে সে রাতে ঘুমাইতে যায় না যতক্ষণ সে খাবার খায় না, রাতের খাবার খায় না, ডিনার, এরকম। নট অনলি ডাজ হি হ্যাভ এ কার বাট হি হ্যাজ অলসো এ হাউস। এই ধরনের বাক্যে প্রথম যে কোঅর্ডিনেট ক্লজটা আছে এ নট অনলি পর অক্সিলারি ভার্ব বসবে, এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার, তারপর সাবজেক্ট। কিন্তু যদি কোঅর্ডিনেট ক্লজ এ ভার্ব এর অবস্থা স্বাভাবিক থাকে তবে অলসো বাট এর সঙ্গে না বসে ভার্বের সাথে বসে। তো মেইন ঘটনাটা হইতেছে যে অক্সিলারি ভার্বে, বুঝছেন? আপনি যাই ইয়ে করেন না কেন, লিখেন না কেন, যাই করেন, যাই কিছু করেন না কেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট যে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে এর ইউজটা একটু ডিফারেন্সিয়েট জায়গাটা হয়, ঠিক আছে? তো কম্পারেটিভলি আপনি যেটা আঁকতেছেন, সরি আপনি যেটা লিখতেছেন, সেন্টেন্সে সবসময় খেয়াল রাখতে হয় যে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহারটা কিভাবে আসতেছে। নট অনলি ডাজ হি হ্যাজ এ কার বাট হি হ্যাজ অলসো এ হাউস। তার যে শুধু গাড়ি ছিল তা না, তার কিন্তু একটা বাড়িও ছিল, ঠিক আছে? তো আমরা চলেন এবার একটু কথাবার্তা বলি। এখানে যদি খেয়াল করেন যে আমি কিন্তু পাংচুয়েশন মার্কস ইউজ করছি বাটের আগে। দেখেন এখানে প্রতিটা জায়গায় কিন্তু পাংচুয়েশন মার্কস ইউজ করা হয়েছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো জায়গার জন্য আমাদের যে সেন্টেন্সটা আছে সেগুলো কিন্তু মিস বা মিস্টেক্স যায়, গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্টে মিস্টেক যায়। সো ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট। এবার আমরা হচ্ছে পাংচুয়েশন মার্ক সম্পর্কে একটু কথাবার্তা বলবো। ইটস প্রিটি সিম্পল, আর আমি অলরেডি বলেছি। কোঅর্ডিনেট ক্লজ এর শেষে কনজাংশনের আগে কমা বসবে, ঠিক আছে? কনজাংশন মানে হচ্ছে এই যে এন্ড, বাট, অর, নর, এগুলা। ইদর প্লাস ক্লজ অর, ঠিক আছে? এই যে কমা, নিদার ক্লজ প্লাস নর কমা, এরকম। তবে ক্লজ যদি আকারে ছোট হয় তো কমা না বসলেও সমস্যা নাই, ঠিক আছে? যেমন হাসান হুইসেলড অ্যান্ড দ্য ডগ কেম ব্যাক, ঠিক আছে? এই উদাহরণটা খেয়াল করেন। হাসান বাঁশি বাজাইছে অ্যান্ড ডগ কেম ব্যাক, ছোট ছোট সেন্টেন্সে। যদি এমন হয় যে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সিম্পলিফাইড ওয়েতে প্রকাশ পাচ্ছে, দেন it's okay. Otherwise, you will try to add more information in your sentence, then you will 100% use comma and with conjunction. এবার আমরা দেখি কনজাংশন ছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায়। সেই ক্ষেত্রে কোঅর্ডিনেট ক্লজ এর মাঝখানে সেমিক্লোন অথবা ক্লোন এগুলো ইউজ করতে হয়, ঠিক আছে? কোঅর্ডিনেট ক্লজ এর মাঝখানে আপনাকে এই জিনিসটা বসাইতে হবে। যেমন উদাহরণ দেখি, I had আচ্ছা এটা দেখেন, হি ওয়েন্ট টু বেড আর্লি, এই যে এখানে কমা এই কোলন দেওয়া হয়েছে, দ্য লং ওয়াক হ্যাড টায়ার্ড হার। তো এই সেন্টেন্সে ফলাফলটা পরে আগে প্রকাশ হবে, আর আপনার যেই কারণে সে ক্লান্ত হইছে, না সে ঘুমাইতে গেছে, সেটা পরবর্তীতে এভাবে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা দেখছি যে সে অনেক আর্লি ঘুমাইতে গেছে কারণ সে অনেক বেশি ক্লান্ত ছিল দীর্ঘ হাঁটার কারণে। আই হ্যাড স্ক্রিম, এখানে দেখেন ক্লোন আছে, এ লিটল গার্ল হ্যাড ফলেন ইনটু এ ড্রেইন। তো এইভাবে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সের কমপ্লিট উপস্থাপন বা বিষয়গুলোকে বুঝতে পারি। এখন বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে?